গোপালগঞ্জ ইস্যুতে এবার মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন। বুঝতে হবে জিনিসগুলো, আমাদের যে সংস্থাগুলো আছে শুনলাম যে করতে হবে, কে করবে তাই দায়িত্বটাকে কে দায়িত্ব নেবে? দায়িত্ব তো কেউ নিচ্ছে না। তারা নিজেদেরকে জাহির করার জন্য সেখানে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করলো এবং গায়ের জোরে গিয়ে বাহাদুরি করার চেষ্টা করলো, যেটা কোনো দরকার ছিল না তাদের। আমরা তাদের সমর্থন জানাচ্ছিলাম। 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল, সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। যে গোপালগঞ্জে এই ছাত্ররা এখন পর্যন্ত তারা কোনো নিবন্ধিত রাজনৈতিক সংগঠন নয়, তাদেরকে আমরা বলি সরকারি দল। সরকারের সার্বিক সহযোগিতায় তারা মিলিটারি এবং পুলিশের সহযোগিতায় সেই গোপালগঞ্জে যেতে চেয়েছিল। আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এরপর গোপালগঞ্জ হামলার নতুন তথ্য সামনে এসেছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি জানা সত্ত্বেও সেখানে জোরপূর্বক সমাবেশ এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে এনসিপির নেতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে হামলার ঘটনা সাজিয়েছে, এমনই মন্তব্য করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। সরকারের সার্বিক সহযোগিতায় তারা মিলিটারি এবং পুলিশের সহযোগিতায় সেই গোপালগঞ্জে যেতে চেয়েছিল। গোপালগঞ্জে যাওয়া তাদের ওই গোপালগঞ্জের মানুষকে একটা উস্কানি দেওয়া, মিলিটারিদের গাড়ি পর্যন্ত এই গোপালগঞ্জের মানুষ ঘুরে ফেলছে না। তো সুতরাং সেটা তো শান্ত জায়গা না। ওই জায়গাতে গিয়া শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলা খুব কঠিন ব্যাপার, কিন্তু ছেলেগুলো গিয়া শেখ মুজিবুর রহমানের গালাগালি শুরু করছে, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদীরা শেষ করে দিব, এই করব সেই করব। তখন মানুষ খেপছে, তাদেরকে দৌড়াইছে, মিলিটারিরা তাদেরকে উদ্ধার করতে হয়েছে। দেখছেন না আপনারা? তাদের কি সেই জায়গাতে যাওয়া প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। সরকারের দায়িত্ব থেকেই নাহিদ ইসলাম তৈরি করেছিলেন জাতীয় নাগরিক পার্টি। এখন সেই সরকারের ক্ষমতাকেই কাজে লাগিয়ে রাজনীতি করছে তারা। তাই তো এনসিপি নেতাকর্মীদের রাজনীতি শিখতে বললেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন। এখানে এনসিপিও যথেষ্ট দায় রয়েছে, তারা কোনোভাবে দায় এড়াতে পারে না। অত্যন্ত ইম্যাচিওর একটি পলিটিক্যাল পার্টির মতো কাজ করেছে। তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতার অভাবের কারণে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে বারে বারে ভুল করছে বলে আমরা এখন এটা দেখতে পাচ্ছি। তারা সেখানে প্রথমেই বললো যে মার্চ টু গোপালগঞ্জ, সেখানে তারা একটা ভিন্ন শব্দ ব্যবহার করে একটা ভিন্ন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো। সেখানে ইঙ্গিত থাকুক বা না থাকুক, ফ্যাসিবাদী শক্তি সেটাকে ইঙ্গিত বলে প্রচারণা চালায় এবং শেখ মুজিবুর রহমানের মাজার বা তার সমাধিস্থল সেখানে ভাঙচুর করা হবে, এরকম একটা প্রচারণা একেবারে রুট পর্যায়ে, গ্রাম পর্যায়ে তারা ছড়িয়ে দিয়ে জনগণকে উত্তপ্ত করে তোলে। তাদের বেশিরভাগ জনগণ কিন্তু বা কর্মী সমর্থকরা এখনো পলাতক অবস্থায় থাকুক বা যে অবস্থায় থাকুক দেশের ভেতরেই রয়েছে। এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার ছিল, তারা এই বিষয়গুলো বিবেচনায় না নিয়ে তারা অত্যন্ত বেপরোয়া আচরণ করেছে। শুধু গোপালগঞ্জেই নয়, এছাড়াও বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা করছে। এই বিষয় নিয়ে রাজনীতিবিদ তুষার বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এনসিপি নেতাকর্মীরা। আমরা যখন ইন্টারনেটে দেখি যে গাড়ির মধ্যে একজন মহিলা টাকা দিচ্ছেন এবং গাড়ির বাইরে দাঁড়িয়ে আরেকজন 7,80,000 টাকা নিচ্ছেন, পৃথিবীর কোন রাজনৈতিক দল রাস্তায় এভাবে গাড়ির কাঁচ নামিয়ে চাঁদা আদায় করে অথবা রাজনৈতিক দলের ডোনেশন নেয়? এটা তারা ফলের ঠোঙ্গায় ভরে নেয়। যখন তারা বলেছে বিকাশে তারা 22 লক্ষ টাকা আদায় করেছে বা 22 লক্ষ টাকা এসেছে, তারা বলেছে একটা টেলিভিশন অনুষ্ঠানে, আমি সেখানে ছিলাম, ধরে নিলাম আরো 22 লক্ষ যুক্ত হয়েছে। যে পদযাত্রা তারা করছেন এটাতে গাড়ির খরচ তো 50 লক্ষ টাকা বেশি হবে আমার কাছে মনে হয়। আমার ধারণা নেই, আমি কোনদিন করি নাই। এই টাকার উৎস কোথায়? কোন জনগণ এই টাকাটা দিচ্ছে? যে জনগণ বেতন বাড়ানোর জন্য গিয়ে সরকারের কাছে ধর্ণা দিচ্ছে কোন জনগণ? এমপিভুক্ত টিচাররা যারা নিজেদের সংসারের খরচ নির্বাহ করতে পারছে না কোন জনগণ? যারা গতকাল 300 টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছে এই জনগণ কোথায় থাকে বাংলাদেশের? যারা এনসিপিকে টাকা দেয় অন্য দলকে দিতে পারে না? রুইন ভাই, প্রিন্স ভাইরা কয় টাকা তোলে? এটা আমাদের খুব জানতে ইচ্ছা করবে। কোন রাজনৈতিক দল প্রশ্নের বাইরে থাকতে পারবে না। প্রশাসনের শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক গোপালগঞ্জে যাওয়া এবং সেখানে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় এনসিপি নেতাকর্মীদের নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসি। আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে, আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নেই। এটা আমার অবজারভেশন। তারা পারে না কিছু করতে, তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না, মানুষ নিরাপত্তাহীনতা আছে কিন্তু। এবং তারও যে বড় কথা, এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না, আমি দেখতে পাচ্ছি না। ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে অনতিবিলম্বে চলে যাওয়া। এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না। উনি একজন ভালো মানুষকে, যে ক্যাপাবল লোকের কাছে, উনি এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন যে উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম লোক। আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে? ওনারা কিন্তু ডুবাইছে উপদেষ্টা পরিষদ, ওনারা কিন্তু ডুবাইছে উপদেষ্টা পরিষদ। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। কালকে আমাদের আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরমেন্স পৃথিবীর যে কোনো দেশে ওনার এর মধ্যে 3 বার পদত্যাগ করতে হতো। ওনার যে পারফরমেন্স, কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কন্ট্রোল করছে, মনিটরিং করতেছে। উনি কাকে নিয়ে পড়ছেন? আসিফ মাহমুদ সজীব ভাইকে নিয়ে পড়ছেন। ওয়াই?
আসিফ মাহমুদ সবজি ভুয়া কি এই ধরনের সন্ত্রাস দমনের বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত? এই 5 জনের মৃত্যুর কোনো দালিলিক প্রমাণ নাই বাংলাদেশের কোথাও। এদের পরিবারেরা মৃত্যু সনদটুকু পর্যন্ত পাননি। তার মানে কি গোপালগঞ্জে কেউ নিহত হননি? অন্যদিকে দেখুন কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন যে ময়না তদন্ত যাতে কিছুতেই ঘটতে না পারে? কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন সুরত হাল প্রতিবেদন যাতে না হয়? নিশ্চিত করলেন এই জন্য যাতে এরপর কোনো মামলায় এই কথা বলা না যায় যে তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন, এই কথা বলা না যায় যে গুলিবিদ্ধ হয়ে নিহত এই 5 জন কাদের গুলিতে, কি ধরনের গুলিতে নিহত হয়েছিলেন। অনুষ্ঠানের জন্য সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী কি ভয়াবহ তৎপরতা চালিয়েছে সেসবের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার থেকেই প্রকাশিত হয়ে পড়ার পর গা শিউরে না উঠে পারে না। আসলে সেনাবাহিনী যদি সত্যি এভাবে গুলিকর ডাইরেক্ট গুলিকর এই নির্দেশনা দিয়ে AK-47 তাক করে বাংলাদেশের সাধারণ জনগণকে গোপালগঞ্জে মেরে ফেলতে পারে, প্রশ্ন জাগে তাহলে 2024-এর জুলাই আগস্টে এই সেনাবাহিনীকে 66% মিলিটারি রাইফেল ব্যবহার করে বাংলাদেশের হাজারের ওপর জনগণকে হত্যা করেছিল। সেনাবাহিনী সেই জুলাই আগস্টে কি অস্ত্র ব্যবহার করেছিল? এই ভিডিওর সময় পুলিশ সাধারণ জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল তার প্রামাণ্য দলিল বলে মনে করে সেই জাতিসংঘ দলিলে প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে 2024-এর জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের 66% নিহত হয়েছেন মিলিটারি গ্রেডের গুলিতে। এখন পর্যন্ত ইউনূস সরকার আমাদেরকে জানায়নি যে পুলিশ কি মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করছিল, কারা 7.62 বোরের রাইফেল ব্যবহার করছিল। আমরা 3রা আগস্ট হঠাৎ করে শুনলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দরবারে সেনা কর্মকর্তারা বলে দিয়েছেন তারা সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের নির্দেশনা ক্রমে আর জনগণের আন্দোলন প্রতিহত করবেন না, কাজেই তারা আর গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর সাথে এই সেনাবাহিনীর, এই সেনাপ্রধানের স্বার্থ কোথায় জড়িত দেখুন। এবার গোপালগঞ্জে যখন তারা তাদের সেনা রাইফেল দিয়ে গুলি চালালো, হত্যা করলো, হতাহত হয়েছেন অন্তত 10 জন এবং এরই মধ্যে নিহত হয়েছেন 5 জন মানুষ, এবং বাংলাদেশের পুলিশ প্রধান আইজি বাহারুল ইসলাম বলে দিয়েছেন যে তারা গোপালগঞ্জে এই বুধবার কোন রকম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন নাই। এবং আমরা জানি